চেয়ারপুর নামক কোনো একটি গ্রামে তাহিরা ও সিয়া তার মামা ও মামির সঙ্গে বাস করত। তাহিরা ও সিয়ার মামির নাম ছিল প্রণাম। প্রণামের নিজেরও একটি মেয়ে ছিল, তার নাম ছিল নিশা। তাহিরা ও সিয়ার বাবা মা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, এজন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদেরকে মামা মামির বাড়িতে থাকতে হয়েছে। প্রণাম ও তার মেয়ে নিশা দুইজন মিলে সিয়া ও তাহিরার প্রতি খুবই অত্যাচার করত। এভাবেই দুঃখে কষ্টে তাদের দিন কাটছিল। হঠাৎ একদিন তাহিরার শরীর খুবই বেশি খারাপ হয়ে গেল, সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। তখন তাদের মামি প্রণাম তাদের কাছে এসে বলল, এমন কি হয়েছে? তোমরা দুই বোন সকাল থেকে শুয়ে শুয়ে আরাম করছো, কি হয়েছে? কাজ কাম কে করবে? মামি, আমার আপুর অনেক জ্বর এসেছে, এজন্য আপু আজকে কাজ করতে পারবে না। শাট আপ! এসব সব কিছু বুঝি কাজ না করার বাহানা, তাই না? তাড়াতাড়ি উঠে কাজে লাগতে বল, নইলে তোদের দুইজনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মামি, আপনি আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করেন? চুপ কর, বেশি কথা বলবি না। বাথরুমে কাপড় ভেজানো আছে, তাড়াতাড়ি কেচে দে যা। প্রণাম তাদেরকে অনেক কটু কথা শুনিয়ে সেখান থেকে চলে গেল। এরপর সিয়া তাহিরাকে বলল, আপু দেখেছো, মামির মনে একটু মায়া নেই। তোমার জ্বর এসে বললাম, এরপরেও মামি কেমন করছে। সিয়া, ওদের মনে আমাদের প্রতি কোনো মায়া নেই। ওদের থেকে এর চেয়ে বেশি কিছু ভালো আশা করিস না বোন। হ্যাঁ আপু, তুমি ঠিকই বলেছ। এরপরে সিয়া কাপড় ধৌত করার জন্য বাহিরে চলে গেল। এদিকে প্রণাম ও তার মেয়ে দুজনে বসে কথা বলছিল। নিশা তার মাকে বলল, মা, আমি নেটে দেখলাম অনেক দামি একটি লিপস্টিক, সেখানে অনেক মানুষ অনেক ভালো ভালো কমেন্টও করেছে। আমি ওই লিপস্টিক কিনবো। ওকে মামনি, আমি তোমাকে ব্র্যান্ডের লিপস্টিক অবশ্যই কিনে দেব। এরপর তারা দুই মা বেটি মিলে টেবিলে বসে খাবার খেলো। খাবার খেয়ে ঘুমিয়ে গেল। যখন সকাল হলো তখন প্রণাম বাজারে গিয়ে তার মেয়ের পছন্দের ব্র্যান্ডের লিপস্টিক কিনে আনলো। নিশা তার পছন্দের লিপস্টিক পেয়ে খুবই খুশি হলো। তখন সেখানে সিয়া এসে বলল, ওয়াও নিশা, এটা দেখছি অনেক সুন্দর কালারফুল লিপস্টিক। আমিও কিছুদিনের মধ্যে এরকম লিপস্টিক কিনবো। কি, তুই এই লিপস্টিক কিনবি? এই দামি ব্র্যান্ডের লিপস্টিকের মতো টাকা তুই কোথায় পাবি? হ্যাঁ? এরপরে তারা দুই মা বেটি মিলে জোরে জোরে হাসতে লাগলো। তাদের এই ব্যবহারে সিয়া খুবই কষ্ট পেল। সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন নিশা তার বান্ধবীর সাথে রেডি হয়ে কোথাও যাচ্ছিল। রাস্তার মধ্যে নিশা তার বান্ধবীকে বলল, রাখি, আমার ব্র্যান্ডের লিপস্টিকটা আমি সাথে করে নিয়ে যেতে চাই। নিয়ে যেয়ে ওখানকার সবাইকে দেখাবো। আমার বিশ্বাস সেখানকার কারো এত দামি ব্র্যান্ডের লিপস্টিক নেই। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস নিশা, তুই লিপস্টিকটা সাথে করে নে। এরপরে নিশা তার ব্র্যান্ডের লিপস্টিকটা তার সাথে করে নিয়ে গেল। কিছু রাস্তা চলার পরে নিশা ওই লিপস্টিক বের করার জন্য তার পকেটে হাত দিল, কিন্তু হাত দিয়ে সে অবাক হয়ে গেল। রাখি, তোর সামনেই তো আমি আমার লিপস্টিক পকেটে রাখলাম, কিন্তু পাচ্ছি না কেন, কোথায় গেল? আরে নিশা, তুই এত টেনশন করছিস কেন? কোথাও মনে হয় পড়ে গেছে, চল একটু খুঁজে দেখি। অনেকক্ষণ ধরে লিপস্টিক খোঁজাখুঁজির পরেও যখন পেল না, তখন নিশা কান্না করতে লাগলো। আমার মা যদি জানে আমি এত দামি লিপস্টিক হারিয়ে ফেলেছি, তাহলে মা আমাকে খুব বকবে। আরে তুই চুপ কর, আমার কাছে অনেক ভালো একটি আইডিয়া আছে। আমি যেমন যেমন বলবো তুই তেমন তেমন করবি, দেখবি তোর কোনো দোষ হবে না। তাড়াতাড়ি বল রাখি, তোর কাছে কি আইডিয়া আছে? আমার তো খুবই ভয় পাচ্ছে। শোন, এই দোষটা তুই সিয়ার ঘাড়ে চাপিয়ে দে। তুই তোর মাকে বলবি যে সিয়া তোর লিপস্টিক চুরি করে নিয়েছে, ব্যাস। আরে রাখি, তুই তো খুবই ভালো আইডিয়া দিয়েছিস, এই বুদ্ধিটা আমার মাথায় কেন এলো না? এরপরে তারা দুজনেই নিশার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে নিশা তার মা প্রণামকে বলল, মা মা, সিয়া আমার লিপস্টিক চুরি করেছে। আমি অনেকক্ষণ থেকে লিপস্টিক খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ আন্টি, নিশা ঠিকই বলছে, আমি সিয়াকে দেখেছি লিপস্টিক চুরি করতে। এসব শুনে প্রণাম খুবই রেগে গেল। সে দৌড়ে সিয়ার কাছে গিয়ে সিয়াকে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোর এত বড় সাহস হলো কি করে আমার মেয়ের লিপস্টিক চুরি করতে? আগের দিনই দেখেছি তোর নজর পড়েছিল আমার মেয়ের এই ব্র্যান্ডের লিপস্টিকের দিকে। তাড়াতাড়ি বের কর লিপস্টিক। মামি, না না, আমি নিশা লিপস্টিক চুরি করিনি। আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন, আমি মিথ্যা বলছি না, আমি চোর নই।
কিন্তু তার মামি কিচ্ছুতে বিশ্বাস করলো না, তাকে অনেক করে পেটালো। এরপর সিয়া মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে গেল। সে অনেক দূরে জঙ্গলের মধ্যে গিয়ে কান্না করতে লাগলো। সিয়া যে গাছের নিচে বসে কান্না করছিল, সেই গাছের ওপরে একটি পরী ছিল। পরী সিয়ার কান্না শুনে ফেললো। পরী সিয়ার সামনে প্রকট হয়ে বলল, হ্যালো মেয়ে, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করছো? আর এই ঘন জঙ্গলের মধ্যে বা তুমি কি করছো? এখানে তো সাধারণত কোনো মানুষ আসে না। আমার মামি আর মামাতো বোন নিশা আমার আর আমার বোনের উপর নির্মম অত্যাচার করে। ছোট থেকে ছোট ভুলের কারণে আমাদেরকে খুব পেটায়। আর আজ আজ তো আমাকে লিপস্টিক চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বোন খুবই সাদাসিধে, সবকিছু সহ্য করে, কিন্তু আমার এসব সহ্য হয় না। পরী সিয়ার সব কথা শুনে বলল, ওরা তোমাদের সাথে খুবই অন্যায় করেছে, এটা অনেক বড় পাপ। আমি তাদের শাস্তি দেব না, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমার শাস্তি তুমি নিজেই দেবে তাদেরকে। একথা বলে পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে সেখানে 3টি জাদুর লিপস্টিকের ঘর প্রকট করলো। 3টি জাদুর লিপস্টিকের ঘর একসঙ্গে দেখে সিয়া একেবারে খুবই আশ্চর্য হয়ে গেল। তখন পরী সিয়াকে বলল, শোনো মেয়ে, এই 3 জাদুর লিপস্টিকের ঘরের মধ্যে থেকে যে কোনো একটি তুমি নিতে পারবে। এই 3টি জাদুর লিপস্টিকের ঘরের মধ্যে পৃথক পৃথক শক্তি আছে। তোমার কর্মফল অনুপাতে যে কোনো একটি লিপস্টিক তোমার ভাগ্যে আসবে, আর বাকি 2টো এমনি এমনি গায়েব হয়ে যাবে। কিন্তু তোমাকে এখন চোখ বন্ধ করতে হবে, তুমি চোখ বন্ধ করে ফেলো। সিয়া যখনই চোখ বন্ধ করলো তখনই প্রথম ও তৃতীয় লিপস্টিকের ঘর গায়েব হয়ে গেল, আর দ্বিতীয় লিপস্টিকের ঘর আপনা আপনি তার সামনে চলে আসলো। এরপরে পরী সিয়াকে বলল, সিয়া, আসলেই তুমি অনেক ভালো, তোমার মন অনেক পবিত্র ও তুমি নির্দোষ। এজন্যই তুমি জাদুর দ্বিতীয় লিপস্টিকের ঘরটি প্রাপ্ত হয়েছো। এই জাদুর লিপস্টিকের ঘর তোমার সমস্ত ইচ্ছে পুরো করবে। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী। এরপর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সিয়া তার বোন তাহিরার কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলল। এরপর থেকে সিয়া তার বোন তাহিরাকে নিয়ে লিপস্টিকের ঘরের মধ্যে এসে থাকতে শুরু করলো। তারা 2 বোন জাদুর লিপস্টিকের ঘরের মাধ্যমে আস্তে আস্তে অনেক ধনী হয়ে গেল। একদিন তাহিরা ও সিয়া গরিব মানুষদের মধ্যে খাবার বন্টন করছিল। ওই সময় নিশা ও প্রণাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তাহিরা ও সিয়াকে গরিব মানুষদেরকে সাহায্য করতে দেখে তারা 2 মা বেটি খুবই আশ্চর্য হলো, আর তারা হিংসায় চলতে লাগলো। এরপরে প্রণাম ও নিশা তাহিরা ও সিয়ার পিছু পিছু তাদের জাদুর লিপস্টিকের ঘরের মধ্যে প্রবেশ করে ফেললো। জাদুর লিপস্টিকের ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা 2 মা বেটি কালো কুৎসিত টাক হয়ে গেল। নিশা কাঁদতে কাঁদতে তার মা প্রণামকে বলল, মা, আমরা দুইজনে এই ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেমন হয়ে গেলাম। আমাদের চুল কোথায় গেল? আমরা কেন দেখতে কালো হয়ে গেলাম? তার চেয়ে ভালো ছিল এই ঘরের মধ্যে না আসা। মা, কি ভুল করলাম? নিশা ও নিশা, আমরা 2জন মিলে তাদের 2 বোনের উপরে অনেক অত্যাচার করেছি। আল্লাহ ওই শাস্তি বোধহয় আমাদেরকে দিয়েছে মা। তারা 2 মা বেটি তাদের নিজের ভুল বুঝতে পারলো, কিন্তু এখন আর ভুল বুঝে কোনো লাভ হলো না। তারা চিরজীবনের জন্য কুৎসিত কালো ও টাকি রয়ে গেল। তারা 2 মা বেটি কান্না করতে করতে নিজেদের বাড়িতে ফিরে গেল। এদিকে তাহিরা ও সিয়া তাদের ভালো স্বভাবের কারণে তারা জাদুর লিপস্টিকের ঘর প্রাপ্ত হলো, আর ওই ঘরের মধ্যে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। আঞ্জনা তার দাদিমায়ের সঙ্গে ছোট্ট একটি গ্রামে বাস করত। আঞ্জনার মা বাবা বেঁচে ছিল না। তার দাদি অনেক দিনদার মহিলা ছিল, এজন্য সে বাহিরে গিয়ে কোনো কাজ করতে পারতো না। আঞ্জনা গরিব মানুষের মেয়ে হলেও তার আচরণ ছিল অনেক ভালো। সে খুব সকালে ঘুম থেকে উঠে কাজকাম শেষ করে স্কুলে যায়। স্কুল থেকে এসে মানুষের খেতে কাজ করে, যাতে তারা দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার টাকা জোগাতে পারে। কিন্তু সব সময়ই আঞ্জনাকে বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হতো। প্রতিদিন তুই অর্ধেক বেলা শেষ হওয়ার পরেই কাজে আসিস, তাই পুরো টাকা তুই পাবি না। মালিক, এ ব্যাপারে তো আপনার সঙ্গে আগে কথা হয়েছে। আমি তো বলে দিয়েছি যে অর্ধেক বেলা চলে যাওয়ার পরে আমি আসব। এরপরে পুরো দিন সন্ধে পর্যন্ত আমি কাজ করি, তাই পুরো টাকাই আপনি দিতে চেয়েছেন। বুঝতে পেরেছি, তোকে আর এখানে কাজে আসতে হবে না। যা, এই নে তোর হিসাবের টাকা, আর সারা জীবনের জন্য এখান থেকে চলে যা। তুই অনেক ছোট, তোর এই ছোট ছোট হাত দিয়ে ভালো মতো কাজও হয় না।
তাই বড় মানুষকে কাজে রাখবো। কিন্তু মালিক, আমার বাড়িতে যে কাজ করার মতো কেউ নেই, আমি উপার্জন করি, তাই বলছি আমাকে কাজ থেকে বের করে দেবেন না প্লিজ। আর সর এখান থেকে, আমার আরো অনেক কাজ আছে, সেদিকে যেতে হবে। এ কথা বলে মালিক আঞ্জনাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে গেল। এতে আঞ্জনা কাদার মধ্যে পড়ে গেল আর তার হাত ছিলে গেল আর তার জামা কাপড়ও নষ্ট হয়ে গেল। আঞ্জনা কোনো মতে উঠে অল্প কটার টাকা নিয়ে মন খারাপ করে বাসার দিকে যেতে লাগলো। আঞ্জনার চাকরিটাও চলে গেল। তার মনটা অনেক বেশি খারাপ ছিল। তবে বাড়িতে যাওয়ার সময় সে একটি নালা দেখতে পেল। এই নালার পানিতে আমি জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে নেই, নইলে দাদিমা দেখলে খামাখাই পেরেশানে পড়বে। ওদিকে বাড়িতেও তো পানি নেই, বাসায় গিয়ে আবার কুয়া থেকে পানি ভরে এনে তবেই তো ধুতে হবে, তার চেয়ে এখনই ধুয়ে নেই। এসব ভেবে আঞ্জনা সেই নালার পানি দিয়ে তার জামা কাপড় পরিষ্কার করতে লাগলো আর তার ছিলে যাওয়া হাত দেখে বলতে লাগলো, ইস, আমার হাতটা কতখানি ছিঁড়ে গেছে। যাকে আমি এ কথা দাদিমাকে বলবো না, আগে চিন্তা করতে হবে এত অল্প টাকা দিয়ে আমি কি করে চলবো। দাদিমায়ের আবার অনেক ব্যথা, ব্যথার জন্য তেল নিয়ে যেতে হবে। ওয়াও, এই পানির মধ্যে আমার ছবি দেখতে পাচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে। যাকে আমি পরে এসে দেখব, আগে যাই দাদিমায়ের ওষুধ কিনে নিয়ে যাই। এরপর সেখান থেকে প্রথমে আঞ্জনা কবিরাজের কাছে গেল আর তার দাদিমায়ের জয়েন্টের ব্যথার জন্য তেল নিয়ে বাসায় ফিরল। আরে বেটা, আমি তো বললাম আমি একেবারে ঠিক আছি, তারপরেও টাকা দিয়ে এই হাঁটুর ব্যথার তেল আনার কি দরকার ছিল? দাদিমা তুমি চুপ করো তো, এমনিতে ঠান্ডা পড়ছে, তার মধ্যে তোমার হাঁটুর যে ব্যথা, এ ব্যথা তো এমনিতে সারবে না। তোমার দেখভাল ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে, তাই না? হ্যাঁ, তুই যে একেবারে আমার মা হয়ে পৃথিবীতে এসেছিস বেটা। ঠিকই বলেছিস, শীতের সময় ব্যথা আরও বেশি বেড়ে যায়। তুই যে টাকা পেয়েছিস বেতনের, তা দিয়েই এই ভাঙা ঝুপড়ি ঠিক করিয়ে নে সোনা, নইলে ঠান্ডা বাতাস এসে অনেক কষ্ট হয় শীতে। হ্যাঁ দাদিমা, তুমি একদম ঠিক বলেছ, এই শীতে ঠান্ডা ঠান্ডা বাতাস আসলে না অনেক কষ্ট হয়। তাছাড়া আমাদের গায়ে দেওয়ার মতো কোনো চাদর বা কোনো সোয়েটার নেই, আমাদের শীতের বিছানাও নেই। এইবার আমাদের শীত যে কিভাবে কাটবে কিছুই বুঝতে পারছি না, তার উপরে আমার চাকরিটাও চলে গেল। চাকরি চলে গেছে বেটা, কিন্তু কেন? দাদি জিজ্ঞেস করার কারণে আঞ্জনা তার দাদির কাছে সব কথা বলল। আঞ্জনার মনটা অনেক খারাপ ছিল, এজন্য তার দাদি তার মনটা ভালো করার জন্য অনেক চেষ্টা করতে লাগলো। মেয়েটা, তুমি কোনো চিন্তা করো না, শীত আসতে আরও খানিকটা দেরি আছে, তুমি এর মধ্যে কোনো না কোনো কাজ পেয়ে যাবে। তার উপরে তোমার স্কুল আছে, স্কুলের লেখাপড়াও তো করতে হবে। একা একা এত কাজ কি করে করবি সোনা? তাই বলছি কোনো কাজ পেয়ে গেলে আমি কাজে ঢুকে যাব। দাদি, তুমি এই কথা কি করে বলছো? এই বয়সে তুমি মানুষের বাসায় কাজে যাবে? দরকার নেই আমার পড়া, কাল থেকে আমি আর স্কুলে যাব না। এ কথা শুনে আঞ্জনার দাদি অনেক চিন্তায় পড়ে গেল। তার দাদি অনেক কিছু বোঝালো, কিন্তু আঞ্জনা কোনো কিছুই বুঝতে চেষ্টা করলো না। তার শুধু একটি কথায় মাথার মধ্যে ছিল যে তার উপরে অনেক বড় দায়িত্ব আছে, তা হলো তার বৃদ্ধা দাদি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আঞ্জনা অনেক জায়গায় কাজ খোঁজ করলো, কিন্তু কোথাও তাকে কাজে নিল না, কারণ আঞ্জনার বয়স ছিল অনেক কম। মন খারাপ করে আঞ্জনা আবারও সেই নালার কাছে গিয়ে খুবই কান্না করতে লাগলো। আস্তে আস্তে শীত চলে আসছে, পায়ের স্যান্ডেলটাও ছিঁড়ে গেছে, শীতের কোনো কাপড় নেই, বাইরের ঠান্ডা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকছে। এত শীতের মধ্যে আমি আমার বৃদ্ধ অসুস্থ দাদিকে কি করে ঠিকঠাক মতো রাখবো কিছুই বুঝতে পারছি না। আর মাত্র 2 টাকা আছে, এই 2 টাকা দিয়ে আমি কি করতে পারি? এর মধ্যে একটি ছোট্ট ভিখারি বাচ্চা তার কাছে ভিক্ষা চাইতে আসলো। আপু আপু, আমাকে কিছু দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। আরে, তুমি তো দেখছি আমার বয়সের। এই নাও 2 টাকা আছে আমার কাছে, এর বেশি নেই। তোমাকে দেখার আগে আমি ভেবেছিলাম এই পৃথিবীতে হয়তো বা আমার মতো দুঃখী আর কেউ নেই, এখন দেখছি অনেক মানুষই আছে এরকম। আসলে যে অবস্থায় আছি, এই অবস্থাতে আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। হে খোদা, আমাকে আরও কিছু দাও যাতে আমি এরকম বাচ্চাদেরকে আরও বেশি সাহায্য করতে পারি। এই নাও 2 টাকা, কিছু কিনে খেয়ে ফেলো, ঠিক আছে? আমার কাছে তো এর চেয়ে আর বেশি কিছু নাই। আপু, তোমার ঘরেও তো কিছু নেই, তার চেয়ে 2 টাকা দিয়ে তুমি তোমার জন্য কিছু কিনে নিয়ে যাও। আমার মায়ের মুখে শুনেছি যদি কাউকে দান করা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে ডাবল করে দেয় তার জিনিস। আমি তোমাকে 2 টাকা দিয়ে তোমার কোনো উপকার করতে পারলাম না, 2 টাকাতে
এক সন্ধ্যার ঠিকঠাক মতো খাওয়াও হবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, ঠিক আছে? ঠিক তখনই চোখের পলকে সেই ভিখারি ছোট্ট মেয়েটি জাদুকরণীর রূপ ধারণ করলো। নিজের চোখের সামনে এরকমটা হতে দেখে আঞ্জনা খুবই ঘাবড়ে গেল। আরে আরে আঞ্জনা, তুমি কত ভালো, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, তোমার মনটা এত পবিত্র। আমি হলাম এই নালার মধ্যে থাকনেওয়ালা জাদুকরণী। তুমি এখানে এসে যত কথা বলেছো আমি সব কিছু শুনে ফেলেছি। আর আজ যখন জানতে পারলাম তোমার মনটা এত পবিত্র, তখন স্বয়ং আমি তোমার কাছে চলে আসলাম তোমাকে হেল্প করার জন্য। ওই যে আপনি আপনার বেশ বদল করে ছোট ভিখিরি মেয়ের বাচ্চাতে এসেছিলেন, আবার এইরকম জাদুকরণী হয়ে গেলেন। আমি এইরকম আশ্চর্য ঘটনা জীবনে কখনো দেখিনি। হ্যাঁ আঞ্জনা, তুমি একদম ঠিক বলেছ। এখনো আরো কিছু আশ্চর্য জিনিস বাকি আছে যা তুমি জীবনেও দেখেনি। কারণ আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি চাই তুমি এমন বড় হও যাতে তুমি অন্যান্য মানুষদেরকেও সাহায্য করতে পারো। কিন্তু জাদুকরণী, এটা কি করে সম্ভব? আমি তো অনেক ছোট, তার উপরে আমি আমার লেখাপড়াও ছেড়ে দিয়েছি। আমি আমার দাদিমায়ের সেবা যত্ন করতে পারি না ঠিক মতো। আমি নিজের দিকেও টেক কেয়ার করতে পারি না, সেখানে আমি অন্যকে কি করে সাহায্য করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। এ কথা বলে জাদুকরণী একটু তুড়ি বাজালো। সঙ্গে সঙ্গে সে নালার কাছে অনেক সুন্দর একটি চুড়ির ঘর হয়ে গেল। এসব দেখে আঞ্জনা খুবই আশ্চর্য হয়ে গেল। এই ঘর আমি জাদু দিয়ে তৈরি করেছি। এই ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। জাদুকরণী, এই ঘর তো দেখতে অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা হলো এই ঘরটিতে কোনো জায়গা দিয়ে ছিদ্র নেই যা দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করতে পারবে। আমাদের ঝোপড়িটার অনেক সমস্যা ছিল। ঝোপড়ির ভাঙা জায়গা দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগতো, অনেক কষ্ট হতো। আমি এই ঘরের মধ্যে প্রথমে আমি আমার দাদিকে নিয়ে প্রবেশ করতে চাই। একটু অপেক্ষা করুন, আমি আমার দাদিকে নিয়ে আসি। জাদুকরণীজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা তো অনেক ভালো কথা। ঠিক আছে, তুমি যাও, দাদিমাকে নিয়ে এসো। আমার কাজ শেষ, তাই আমি এখন চলে যাচ্ছি। এ কথা বলে জাদুকরণী সেখান থেকে চলে গেল। মনের আনন্দে আঞ্জনা বাসায় গেল। সে তার দাদিমাকে হাত ধরে নিয়ে আসলো তার সেই চড়ির ঘরের কাছে। আরে বেটা, টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস? ও মা, এই তো দেখছি অনেক সুন্দর চড়ির ঘর, কিন্তু এই ঘরটা কার? দাদিমা, এই ঘরটা আমাদের। চলো চলো, এর মধ্যে যাই, দেখি তো কি আছে এর মধ্যে। এরপর যখনই আঞ্জনা ও তার দাদি সেই চুরির ঘরের মধ্যে প্রবেশ করলো, দেখতে পেল সেখানে অনেকগুলো রং বেরঙের চুড়ি রাখা আছে। কিন্তু বেটা, এই ঘর কি করে আমাদের হতে পারে? এই ঘরের মধ্যে তো অনেক দামি দামি রং বেরঙের চুড়ি রাখা আছে। এরপর আঞ্জনা তার দাদির কাছে সব কথা খুলে বলল। কি বলিস বেটা, তুই ওই জাদুকরণের সাক্ষাৎ পেয়েছিস? অনেক বছর আগ থেকে আমি ওই জাদুকরণের কথা গল্প শুনেছি, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমার নাতনির এত বড় সৌভাগ্য হবে যে আমার নাতনি ওই জাদুকরণের সাক্ষাৎ পাবে। জাদুকরণীকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদেরকে সাহায্য করেছেন। বেটা, এই চুড়ি বিক্রি করার ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব। দেখবি এখন তুই লেখাপড়া করতে পারবি। আমি ঠিক বলিনি বেটা? হ্যাঁ দাদি, তুমি একদম ঠিক বলেছ। আমি বাজারে একটি দোকান দেব, সেখানে চুড়িগুলো রাখবো, তুমি বসে বসে বিক্রি করবে। কিন্তু দোকানদারি করতে গিয়ে দাঁড়িয়ে কোথাও যাবে না, ব্যথা পাবে তোমার হাঁটুর গিরায়। আমি স্কুল থেকে এসে আবার সবকিছু সামলে নেব। পরদিন সকালেই বাজারে গিয়ে আঞ্জনা চুড়ির দোকান খুলল। সকাল থেকে দুপুর পর্যন্ত আঞ্জনা স্কুলে লেখাপড়া করত। এদিকে দাদি চুড়ির দোকান সামলাতো। তাদের চুড়ি অনেক সুন্দর হওয়ার কারণে অল্প সময়ের মধ্যে সব চুড়ি বিক্রি হয়ে যেত। এখন আর আঞ্জনাদের কোনো কিছুরই অভাব নেই। যখনই আঞ্জনাদের দোকানের চুড়ি বিক্রি হয়ে যেত, সঙ্গে সঙ্গে সেই জায়গায় আরো নতুন চুড়ি চলে আসতো। এভাবে আঞ্জনার জীবনের দুঃখ কষ্ট সব দূর হয়ে গেল। আঞ্জনা নিজের সাথে সাথে এলাকার অন্যান্য গরিব লোকদেরকেও সাহায্য করতে থাকলো।